ভাত খুঁড়ছো কেন পিগলু? খাও শিগগির। সুলতা ধমক দেয় ছেলেকে। পিগলু থালার ওপরে আঁকিবুকি কাটতে কাটতে বলল, ওই আচারটা দাও না মা, যেটা ঠামু বানিয়ে গেছে। বলতে বলতে তার গলাটা কি একটু ধরে এলো। সুলতা অত খেয়াল করল না। 1 চামচ আচার তুলে দিল ছেলের পাতে। অল্প করে দিলাম, খেয়ে নে এবার। আচারটা আঙুলে লাগিয়ে জিভে ঠেকালো পিগলু। আচারটার মধ্যে যেন ঠামু ঠামু গন্ধ। আজ 1 মাস হলো ঠামু নেই। কি এক আশ্রমে বাবা রেখে এসেছে ঠামুকে। কেন এমন করলো বাবা? পিগলু একেবারে একা হয়ে গেছে, তা কি জানে বাবা? মাও তো বোঝে না। প্রতিদিন স্কুল থেকে ফিরে ঠামুর হাসি মুখখানা বড্ড মিস করে পিগলু। সে স্কুল থেকে ফিরলে ঠামু একগাল হাসিতে বলতো, এই যে ফিরেছে দাদু ভাই। আমার হিরে মানিক দাদু ভাইটা যতক্ষণ ঘরে না থাকে আমার যে দম বন্ধ হয়ে আসে। পিগলু লজ্জা পেয়ে ঠামুকে জড়িয়ে ধরে কোলে মুখ লুকাতো। তারপর স্কুলের পোশাক পাল্টে ঠামুর সাথে কত গল্প, কত মজা। এখন স্কুল থেকে ফিরে পারুলদির মুখ দেখতে হয়। পারুলদি পিগলুকে দেখলেই খড়খড়ে গলায় বলে, তাড়াতাড়ি পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে এসো, খেতে দিচ্ছি তোমায়। আমার আরও অনেক কাজ আছে। কাজ না ছাই, কাজ মানেই তো নিচের ফ্ল্যাটের সন্ধ্যাদির সাথে আড্ডা মারা। জানে সব পিগলু। বোকা পেয়েছে নাকি তাকে? পিগলুকে কোনো মতে খাবারটা বেড়ে দিয়েই নিচে ছোটে পারুলদি। একা একা বসে খেতে কান্না পায় পিগলুর। মনে পড়ে খাবার সময় ঠামু পাশে বসে থাকতো আর কত গল্প করত। গল্প করতে করতে কখন খাওয়া হয়ে যেত বুঝতেই পারতো না পিগলু। আর এখন খাবারগুলো গলা দিয়ে নামতেই চায় না। কোনো মতে ফেলে ছড়িয়ে অল্প কিছু খেতে পারে। আর সেই সময়ে ঠামুর কথা বড্ড মনে পড়ে। মাকে আর বাবাকে কত জিজ্ঞেস করেছে, কেন ঠামুকে ওই পচা জায়গায় দিয়ে এসেছো? দুজনেই বলে, পচা কোথায়, কত ভালো জায়গা। এখানে ঠামু একা একা থাকতো, আমরা দুজনেই অফিস চলে যেতাম যে। ওখানে দেখো ঠামুর কত বন্ধু হয়েছে, কথা বলার লোক পেয়েছে। ঠামু অনেক ভালো আছে এখন। পিগলু বুঝি ঠামুর বন্ধু ছিল না? কত গল্প করতো দুজনে। ওই পচা জায়গায় যদি ঠামু আনন্দেই থাকবে, তবে প্রতিবার দেখা করে ফিরে আসার সময় এত কাঁদে কেন? মা আর বাবা কিছু বোঝে না? বড্ড বোকা। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে পিগলু। ঠামুর কোলে শুয়ে আছে সে। ঠামু তাকে কত আদর করছে, কিন্তু ঠামু কাঁদছে কেন? ঘুম ভেঙে যায় পিগলুর। কান্না পায়, চোখের জলে বালিশ ভিজে যায়। পাশেই শুয়ে থাকা মা বাবা কিছুই টের পায় না। সকাল থেকে পিগলুর খুব ফুর্তি। আজ রবিবার। প্রতি রবিবার সবাই মিলে ঠামুকে দেখতে যাওয়া হয়। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ল ওরা। 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেল ওখানে। ওদের দেখে ঠামুর মুখে এত সুন্দর হাসি, ঠিক যেন অ্যাঞ্জেল। পিগলু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ঠামুকে। ঠামুও বুকে জড়িয়ে ধরলেন ওকে। আমার সোনা দাদু ভাই, আমার পিগলু সোনা, কেমন আছে আমার হিরে মানিক? পিগলু চোখ বুজে আদর খায়। মা বাবা হেসে ওঠে। বুড়ো ছেলের কাণ্ড দেখো। কিছুক্ষণ বাদে রওনা হলো পিগলুরা। বাড়ি ফিরতে হবে তো। ঠামু দরজায় দাঁড়িয়ে রইলেন। পিগলু গটগট করে হেঁটে যায়। কিছুতেই পেছনে তাকাবে না। তাকালেই ঠামুর কান্না দেখতে হবে। দেখলেই ওর কষ্ট হবে, খুব কষ্ট হবে। তারও কান্না পাবে। মা বলে ছেলেদের নাকি কাঁদতে নেই। তাহলে বুকের কাছে ডেলা পাকানো কষ্টটা নিয়ে কি করবে?
গাড়ির দরজা খুলে উঠতে গিয়েও পিগলু দৌড়ে গেল ঠামুর কাছে। মা বাবার অবাক চোখের সামনে জড়িয়ে ধরল বৃদ্ধাকে। কেঁদো না ঠামু, মা বাবা পচা, আমি একটু বড় হয়ে নিই, তোমাকে আবার আমার কাছে নিয়ে যাব। মা বাবার কোনো কথা শুনবো না, কেঁদো না গো ঠামু। বলতে বলতে নিজেও অঝরে কাঁদছিল অবোধ শিশু। মনোরমা বৃদ্ধাবাসের দোতলার টানা বারান্দার জীর্ণ রেলিং ধরে ঠায় দাঁড়িয়ে আছেন প্রভাবতী। ঝাপসা চোখে বৃদ্ধাবাসের গেট আর বাগানের ভেতর দিয়ে আসা সিমেন্ট বাঁধানো রাস্তাটার দিকে নজর রাখছেন। এই পথ ধরেই যে সে আসবে। প্রভাবতী যখন এই বৃদ্ধাশ্রমে থাকতে এসেছিলেন, নতুন ঝকঝকে তকতকে ছিল এটা। দেখতে দেখতে 20 বছর কেটে গেল। প্রভাবতীর সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে বাড়িটাও বুড়ো হলো। আগের জাঁকজমক আর নেই। আশ্রম কর্তৃপক্ষের অবহেলার ছাপ সুস্পষ্ট গোটা বাড়িটার গায়ে। অনেক আবাসিকরাই এই আশ্রম ছেড়ে অন্য কোথাও অন্য কোনো বৃদ্ধাশ্রমে চলে গেছেন, কিন্তু যাদের উপায় নেই তারাই এখনও টিকে আছেন। এই মুহূর্তে সব মিলিয়ে এই আশ্রমের আবাসিক মোটে 15 জন। প্রভাবতী তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ। বয়সের দোষে ঝাপসা হয়ে আসা দুচোখে ভালো করে ঠাওর করতে পারেন না কিছুই। তার তৃষ্ণার্ত দৃষ্টি শুধু তাকেই খোঁজে। আশ্রমের পরিচারিকা মালতী দোতলার ঘরগুলো মুছে দিতে দিতে আর চোখে লক্ষ্য করছিল বারান্দার রেলিং ধরে কুঁজো হয়ে দাঁড়িয়ে থাকা প্রভাবতীকে। বড় মায়া লাগে ওর। কাল রাতেই ফোনটা এসেছিল। খবরটা পাওয়ার পর খুশিতে আশ্রমের জনে জনে বলে বেরিয়েছেন। আজ সকালবেলা নিজের ঘরের স্টোভে কাপা কাপা হাতে তৈরি করলেন ক্ষীরের পাটিসাপটা। সে নাকি খুব ভালোবাসে। দেখে শুনে মালতীর চোখে জল এসে যাচ্ছিল। একদিন যারা তাকে ছুঁড়ে দিয়ে গেছিল এই বৃদ্ধাশ্রমে, তাদের জন্যে এত মায়া কেন? তাদের জীবনে কি তার গুরুত্ব আছে একটুও? যদি থাকতো, এই বয়সে নিশ্চয়ই এমন একা নিঃসঙ্গ জীবন কাটাতে হতো না। যদিও বড় মা বলেন, একা কোথায়, আশ্রমের সবাই আমার সঙ্গে আছে তো। মালতীর যখন বছর 20 বয়স, তখন থেকেই এখানে কাজ করছে। বড় মার মতো মালতীও এখানকার পুরনো বাসিন্দা। বড় মাকে ভালো করেই চেনেও। ছেলের নিন্দে তিনি সহ্য করতে পারেন না। ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে ছেলের দোষ চাপা দেওয়ার নিষ্ফল চেষ্টা করেন। মায়েরা বুঝি এমনই হয়। মালতী বিয়ে করেনি। মায়েরা ঠিক কেমন হয় জানার সৌভাগ্য হয়নি ওর। নিজের মাকে 5 বছর বয়সে হারিয়েছিল। সেই স্মৃতিও ঝাপসা। প্রভাবতী আকুল চোখে নিচের দিকে তাকিয়ে আছেন। ছেলে যখন এখানে দিয়ে গেল তাকে, সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল 7 বছরের নাতিটার জন্য। নাতির সঙ্গে বিচ্ছেদ সহ্য করে নিতে বহু সময় লেগেছিল। তাও ওরা প্রথম দিকে হপ্তায় হপ্তায় আসতো। তারপর তো দিল্লি চলে গেল। মাসে মাসে টাকা পাঠানো ছাড়া ছেলের সঙ্গে যোগাযোগের সেরকম পথ আর রইল না। নাতিটার কথা মনে পড়তে বুকটা আবার হু হু করে উঠল। ঠাম্মার বড় ন্যাওটা ছিল সে। সারাদিন ঠাম্মার গায়ে গায়ে সেঁটে থাকত। মা বাবা অফিসে বেরিয়ে গেলে ঠাম্মাকে আগড়েই কাটত ওর দিনগুলো। বড্ড কেঁদেছিল ঠাম্মাকে একা রেখে চলে যাওয়ার সময়। প্রভাবতীর চোখ ভিজে আসছিল। কি গো বড় মা, কাঁদছো কেন? যাও, এবারে ঘরে গিয়ে বসো দেখি। কতক্ষণ বারান্দার এই রোদে দাঁড়িয়ে থাকবে? নাতি আসবে বলে শরীরটা খারাপ করবে নাকি? প্রায় জোর করেই প্রভাবতীকে ঘরে পাঠিয়ে দিল মালতী। ঘরে ঢুকে বিছানায় বসলেন বৃদ্ধা। মনটা কেমন অস্থির অস্থির করছে। ঠামু, হঠাৎ করে বাইরে থেকে কেউ ডেকে উঠল। চমকে দরজার দিকে তাকালেন প্রভাবতী।
বুকটা ধরাস ধরাস করছে। সে এসেছে। হুড়মুড়িয়ে দরজায় ছুটে গেলেন। সায়ন ওরফে পিগলু অবাক চোখে ঠামুকে দেখছিল। মলিন সাদা থান পড়া জীর্ণ রুগ্ন এক বৃদ্ধা ঘোলাটে দুচোখে ভালোবাসার ফুলঝুরি নিয়ে দাঁড়িয়ে আছেন দরজার চৌকাঠে। শেষবার দেখা করে ফিরে যাওয়ার সময় এভাবেই চৌকাঠে দাঁড়িয়েছিল ঠামু। করুণ আরতি ভরা চোখ দুটোতে ছিল প্রিয়জনদের কাছে থাকার বাসনা। বুক মুজড়ে উঠছিল সায়নের। ইচ্ছে করছিল এক ছুটে গিয়ে ঠামুকে বলে, দাঁড়িয়ে আছো কেন, চলো আমাদের সাথে। কিন্তু মায়ের ভয়ে কিছুই বলতে পারেনি সেবার। ঠামুর জন্য বুকের মধ্যে কষ্ট চেপে রেখে বড় হতে হতে মনে মনে প্রতিজ্ঞা করেছিল একদিন সে ঠামুকে নিজের কাছে নিয়ে আসবে। সেই প্রতিজ্ঞা রক্ষা করতেই আজ এখানে এসেছে। আজ আর ওকে কেউ বাধা দিতে পারবে না। বৃদ্ধা অঝরে কাঁদছেন সেই থেকে। তোবড়ানো গাল বেয়ে ঝরে পড়ছে কবে থেকে জমিয়ে রাখা এক এক অশ্রুবিন্দু। কি রোগা হয়ে গেছে ঠামু, বুড়িও হয়ে গেছে। বয়সটাও তো কম হয়নি, 80 পেরোলো বোধ হয়। ক্রন্দনরত বৃদ্ধাকে বুকে জড়িয়ে ধরল সায়ন। কেন কাঁদছো ঠামু, আমি তো এসে গেছি। এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। নাতির কথায় কান্না ভুলে যান প্রভাবতী। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন অবিশ্বাসের দৃষ্টিতে। হ্যাঁ গো, তুমি আমার কাছেই থাকবে এখন থেকে। আমি এখানেই চাকরি নিয়েছি। তুমি আর আমি থাকবো এখানে। মা আর বাবাও চাইলে দিল্লি থেকে এখানে এসে থাকতে পারে। সবাই আবার একসাথে থাকবো আগের মতো। কি মজা হবে বলো। সায়ন হেসে ফেলে। প্রভাবতী থ হয়ে তাকিয়ে থাকেন তার আদরের নাতিটার দিকে। এত বড় হয়ে গেছে ও। তার 7 বছরের রোগা লিগলিকে নাতি এখন 27-এর সুঠাম বলিষ্ঠ পুরুষ। ওর বিশাল বুকের মধ্যে তার জায়গা হয়ে যাবে অবলীলায়। আর একা একা থাকতে হবে না। প্রভাবতী একটু আগে যে জায়গায় দাঁড়িয়ে নাতির অপেক্ষায় পথ চেয়েছিলেন, ঠিক সেখানেই এখন দাঁড়িয়ে আছে মালতী। চোখের জলে ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে সে তাকিয়ে আছে নিচের দিকে। নাতির কাঁধে ভর দিয়ে এগিয়ে চলেছেন প্রভাবতী। এতদিন বাদে ফিরছেন তিনি নিজের প্রিয়জনদের কাছে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা মাধবী ভট্টাচার্য, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।